তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে অবচয় সংক্রান্ত নীতিমালা। তাহলে পয়েন্টের নাম লিখে ফেলেন তাড়াতাড়ি। অবচয় সংক্রান্ত নীতিমালা। এই চ্যাপ্টারে আমরা 7টা নীতির নাম পড়ি। আমরা ফার্স্ট ক্লাসে অর্থাৎ অবচয় 1 নম্বর ক্লাসে সম্পত্তি সংক্রান্ত দুইটা নীতি পড়ছিলাম। একটা ছিল চলমান প্রতিষ্ঠান ধারণা আর একটা ছিল ক্রয়মূল্য নীতি। ওগুলো ছিল স্থায়ী সম্পদ সংক্রান্ত। তা আজকেরটা হচ্ছে অবচয় সংক্রান্ত। অবচয়ের শুধু অবচয় দেখলে আপনি কোনো নীতির নাম বলতে পারবেন না। পরীক্ষায় জিনিস আমরা অনেকে ভুল করি যে অবচয়ের সাথে একটা নীতি সে মুখস্থ করে গেছে, পরীক্ষা আসছে সে ওই নীতি আনসার দিয়েছে। অবচয়ের সাথে 5টা নীতি জড়িত। কয়টা? 5টা। তাহলে আসেন 1 নম্বর, প্রতি বছর প্রতি বছর একই পদ্ধতিতে অবচয় কি দেখা যাচ্ছে রে? জি স্যার। জি স্যার। ধার্য করা হয়। এটা হচ্ছে ধারাবাহিকতার নীতি। ধারাবাহিকতা, সামঞ্জস্যতা, স্থিরতা, ইংরেজিতে বলে কনসিস্টেন্সি। কিন্তু মনে রাখবেন এটা আসলে কোনো নীতি না, তবে এটাকে নীতি নামে ডাকা হয়। মানে পরীক্ষা নীতি নাম দিয়ে আসে, যদিও এটা আসলে নীতি না, এক ধরনের বৈশিষ্ট্য। এখন দেখেন সামঞ্জস্যতার পরেটা সামঞ্জস্যতা বা স্থিরতা। স্থিরতা প্রতি বছর শব্দটা যদি মানে নীতিমালা চ্যাপ্টারটা যখন আমরা পড়বো, নীতিমালার কিছু জিনিস একটু কিছু টেকনিক মুখস্থ রাখবেন, তাহলে নীতিমালা চ্যাপ্টারটা সহজ। অনেকগুলো নীতি আছে, ঝামেলা পড়বেন না। এই জন্য নীতিমালা রিলেটেড কিছু জিনিস একটু টেকনিক গুলো মুখস্থ রাখবেন। নীতিমালা থেকে যদি কোনো প্রশ্ন আসে, সেক্ষেত্রে যদি প্রতি বছর শব্দটা থাকে, কি থাকে? প্রতি বছর। আচ্ছা, অথবা অথবা একই পদ্ধতি শব্দটা যদি থাকে, ধরেন আপনাকে যদি এভাবে লেখা থাকে, যেমন অবচয় থেকে বিগত বছরের প্রশ্ন আসছে, প্রত্যেক বছর ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অবচয় করা হয় কোন নীতি অনুযায়ী, তাহলে প্রতি বছর বলছে নিশ্চিতভাবে এটা ধারাবাহিকতা নীতি। স্যার কেন? আসলে ধরেন আপনি 2010 সালে যা করছেন, 11 সালেও একই কাজ করেন, 12 সালেও একই কাজ করেন, তার মানে আপনি প্রত্যেক বছর একই কাজ করতেছেন। একই রকম কাজ করা মানেই আসলে ধারাবাহিকতা। কোন একটা স্টুডেন্ট প্রতি বছর যদি ফার্স্ট হয়, আমরা বলি ছেলেটা ধারাবাহিক, তার রেজাল্টটা ধারাবাহিকভাবে ভালো, এরকম একটা কথা ইউজ করি। এই জন্য প্রতি বছর একই রকম কাজ করলে সেক্ষেত্রে বলা হয় ধারাবাহিকতা, সামঞ্জস্যতা, স্থিরতা অথবা কনসিস্টেন্সি। বুঝছি? আচ্ছা, এটা অবচয় অধ্যায় ছাড়া অন্য যে কোনো অধ্যায় থেকে আসতে পারে। ধরেন অনাদায়ী পণসঞ্চিতির একটা অধ্যায় আছে, মানে প্রাপ্য হিসাব, সময়ের হিসাব রক্ষণ। ওই চ্যাপ্টার থেকেও প্রশ্ন আসতে পারে, প্রতি বছর 10% হারে অনাদায়ী পণসঞ্চিতি ধার্য করা হয় কোন নীতি অনুসারে? ভাই প্রতি বছর দেখলেই উত্তর সামঞ্জস্যতা বা ধারাবাহিকতা। পারা যাবে? জি স্যার। খুব গুরুত্বপূর্ণ একটা নীতি, পরীক্ষায় নীতিমালা থেকে প্রশ্ন আসে, এইচএসসি পরীক্ষা আসে। এইচএসসি পরীক্ষা বিগত বছর প্রশ্ন দেখলে দেখবেন নীতিমালা থেকে খুব বেশি ইম্পর্টেন্ট, এবং এডমিশন টেস্টের জন্য এটা আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ এডমিশন টেস্টে সবচেয়ে বেশি প্রশ্ন হয় নীতিমালা চ্যাপ্টার থেকে। মনে রাখবেন, কিন্তু নীতিমালা চ্যাপ্টার আপনি আলাদা করে মুখস্থ করতে পারবেন না, আপনাকে প্রত্যেক চ্যাপ্টারে 2 লাইন 3 লাইন করে মুখস্থ করতে হবে। এটা লিখছি সবাই? জি স্যার। 2 নম্বর বলেন স্যার, বলেন। ধারাবাহিকতার সামঞ্জস্যতার পর কি লিখছেন? স্থিরতা। স্থিরতা আচ্ছা, ধার্য করা যে কথা, ধরা হয় একই কথা। এখন ধরেন একই প্রশ্ন, কিন্তু আপনাকে প্রতি বছর শব্দটা বলেনি, প্রশ্নটা সেম, কিন্তু প্রতি বছর শব্দটা বাদ দিছে, অ্যাভয়েড করছে, বলছে অবচয় ধার্য করা হয় অথবা অবচয় ধরা হয় কোন নীতি অনুসারে? আপনি অ্যানসার দিবেন। কোন নীতি? চলমান প্রতিষ্ঠান। চলমান প্রতিষ্ঠান নীতি বা কি ধারণা। নামটা মিল থাকলে হবে, পরীক্ষা কি ধারণা দিল না নীতি দিল আপনার সমস্যা নেই, কারণ এটা অনেক সময় চলমান প্রতিষ্ঠান নীতি নাম দিয়ে আসে, অনেক সময় চলমান প্রতিষ্ঠান ধারণা দিয়েও আসে। আচ্ছা, এখানে এই শব্দটার পরিবর্তে আরেকটা শব্দ দেয়, চলমান প্রতিষ্ঠানের জায়গায় কখনো কখনো লেখে চলমান ব্যবসায় ধারণা, একই কথা। বুঝতে পারছি?
তাহলে আপনাকে যদি লেখা থাকে কোথাও অবচয় ধার্য করা হয় কোন নীতি অনুসারে? চলমান প্রতিষ্ঠান ধারণা। চলমান প্রতিষ্ঠান ধারণা। কিন্তু যদি বলে প্রতি বছর একই পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়, ধারাবাহিকতা। ধারাবাহিকতা নেই। পার্থক্যটা বুঝছেন? জি দুই স্যার। জায়গায় অবচয় ধার্য করা লেখা আছে, কিন্তু এখানে প্রতি বছর আছে, বাট এখানে প্রতি বছর নাই। আশা করি ক্লিয়ার। এবার ৩ নম্বর পয়েন্ট। এখন কেউ একজন প্রশ্ন করতেই পারে, স্যার অবচয় ধার্য করা হয় চলমান প্রতিষ্ঠান নীতি কেন? কারণটা হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণার মূল বক্তব্য হচ্ছে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান অনন্তকাল ধরে চলতে থাকবে লাভজনকভাবে। এখন একটা ব্যবসা যে আপনি অনন্তকাল ধরে চালাবেন, তাহলে ওই ব্যবসায় নিশ্চয়ই স্থায়ী সম্পদ থাকবে। স্থায়ী সম্পদের মেয়াদ তাহলে অনন্তকাল হবে, মানে অনেক দিন হবে। তো একটা স্থায়ী সম্পদ যে অনেকদিন ধরে চলবে, নিশ্চয়ই এটার ব্যবহার করলে প্রত্যেক বছর এটা একটু একটু করে খরচ হবে বা ক্ষতি হবে। ওই খরচ বা ক্ষতিটাই হচ্ছে অবচয়। তাহলে চলমান প্রতিষ্ঠান ধারণার কারণে আসলে অবচয় সৃষ্টি। যদি চলমান প্রতিষ্ঠান ধারণা না থাকতো, যদি একটা ব্যবসায় অনন্ত জীবনকাল ধরে তার মানে না টিকে না থাকতো, তাহলে কিন্তু অবচয়ের ধার্য প্রশ্নই আসতো না। ধরেন একটা ব্যবসার মেয়াদ যদি ১ বছর হতো, সেখানে অবচয় ধরার প্রশ্ন আসতো না। কেন? কারণ আপনি ব্যবসা যদি বন্ধ করে দেন, সম্পত্তির দাম করতে থাকবে। আপনি ব্যবসায় যদি ১ বছরের মধ্যে ক্লোজ করে দেন, আপনার সম্পত্তি কিন্তু অবচয় ধরার সুযোগই নেই। বুঝতে পারছি? বুঝছেন? জি স্যার। জি স্যার। এই জন্য এবার ১ মাস ২ মাসের জন্য যেসব ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে, যেমন মেলাতে, এগুলাতে কিন্তু অবচয় হয় না। এরা অবচয় ধরতে পারে না, কারণ এদের ব্যবসা প্রতিষ্ঠানের মেয়াদটা অনন্তকাল না। এদের ব্যবসা প্রতিষ্ঠানের মেয়াদ ১ মাস ফিক্সড। এই জন্য এরা আসলে কখনো অবচয় ধরতে পারে না বা পারবে না। ক্লিয়ার? জি স্যার। ওকে। এবার ৩ নম্বর। অবচয় চার্জ বা হিসাবভুক্ত করা হয়। দেখেন আমার সাথে আমি যখন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এ ক্লাস শুরু করছি ২০১৩ সালে, তখন থেকে আমার সাথে একটা মানে কি বলবো দ্বিধাদ্বন্দ্ব আছে কিছু কিছু শিক্ষকের। সেই দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে এই শব্দটা নিয়ে। আমার অ্যানালাইসিস বলে বা আমি অনেক জায়গায় খুঁজে বের করছি, কারণ আমি একটু পড়াশোনা করি আপনাদের ক্লাসে আসার আগে, বা এই বইটির কাজ করি তো একটু বেশি পড়াশোনা করতে হয় আমার। তো এই চার্জ শব্দটা আর ধার্য শব্দটাকে আমাদের অনেক স্যাররা ভুলে একই বলেন, বলে চার্জ আর ধার্য একই জিনিস। সাবধান, খুব ভালো করে মনে রাখেন, ধার্য আর চার্জ অবচয়ের ক্ষেত্রে এক শব্দ না। আমি খুব সহজ করে যদি বোঝানোর জন্য বলি, ধরেন মসজিদে রমজান মাসে একটা চাঁদা উঠায়, জানেন আপনারা যারা মুসলিম মোটামুটি বা হিন্দুরা অনেকে জি শুনবেন স্যার। যে আমরা রমজানের সময় এই মসজিদে ওই যে এটাকে বলে কি জানি তারাবি সালাত যেটা আদায় করি, সেটাকে আমরা কোরআন শরীফ খতম করে, হ্যাঁ এটা খতমে তারাবি বলে। আচ্ছা, তো ওই নামাজটা পড়ার জন্য যে মুয়াজ্জিনকে নিয়োগ করা হয় বা যে ইমাম সাহেবকে নিয়োগ করা হয়, তাদেরকে একটা ভালো অ্যামাউন্ট পে করতে হয়, মানে ভালো একটা সম্মানই দিতে হয় মাস শেষে, রমজান মাসের শেষের দিকে। তো এই রমজান মাসের শেষের দিকে যে সম্মানটা দিবে, এটা কে দিবে? ওই মসজিদে যারা মুসল্লি বা ওই এলাকার স্থানীয় বাসিন্দা যারা আছে, তারা প্রত্যেকে অল্প অল্প করে একটা চাঁদা দেয়। তো মসজিদ কমিটি কি করে, মাসের শুরুতে যখন ইমাম মুয়াজ্জিন নিয়োগ করতেছে, তখন সবাইকে বলে দেয় ভাই আপনি ৫০০ টাকা দিয়েন, আপনি ২০০ টাকা দিয়েন, আপনি ১০০ টাকা দিয়েন। এই যে সবাইকে বলে দিচ্ছে কে কত দিবে, এই কথাটাকে বলা হয় ধার্য করা। কি বলা হয়? ধার্য করা। তাই ধার্য মসজিদ করা। কমিটি চাঁদা ঠিক করে দিল, চাঁদা ধার্য করে দিল কে কত দিবে। আচ্ছা, ২৬ রমজান রাতে এই টাকাগুলো কালেকশন করা হয়, ২৬ রমজান রাতে, কারণ ওই দিন খতমে তারাবিটা মোটামুটি শেষ করা হয়, স্বাভাবিক নিয়ম যেটা। তো ২৬ রমজান রাতে কি করা হয়, ওই টাকাগুলো কালেক্ট করা হয়। তাহলে আপনি প্রথম দিন যখন বলছেন ভাই টাকা দিয়েন, এটাকে বলে ধার্য, আর আজকে যখন টাকাটা নিয়ে ফেলতেছেন, এটাকে বলা হয় চার্জ করা। বুঝছি? জি স্যার। জি তাহলে স্যার। কারো থেকে আপনি কিছু আদায় করবেন, তাকে যখন আগে বলছেন এই তুমি এত টাকা করে দিবা, এটা হচ্ছে ধার্য। আর তার থেকে যখন টাকাটা নিয়ে ফেলবেন, এটা হচ্ছে কি? চার্জ। বুঝছি এতটুকু? ধার্য আর চার্জের মধ্যে পার্থক্য বুঝছি? জি স্যার। কারো কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন আছে? না স্যার। নাই। ওকে স্যার। তাহলে আশা করতেছি চার্জ আর ধার্য নিয়ে কনফিউশন হবে না। চার্জ কথাটা মানুষ আসলে ঘটনাটা ঘটে গেছে, হিসাবভুক্ত করে ফেলছেন, বাদ দিয়ে ফেলছেন। সাধারণত খরচের ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয়। তাহলে যে কোনো খরচ চার্জ করা হয় বা লিপিবদ্ধ করা হয় বা হিসাবভুক্ত করা হয়, যেভাবে বলুন চার্জ করা যে কথা, হিসাবভুক্ত করা একই কথা, লিপিবদ্ধ করা একই কথা। তবে চার্জ কথার একটা বিশেষ কাহিনী আছে। চার্জ মানে আসলে বিয়োগ করে ফেলা, আপনি খরচটাকে অলরেডি যোগ বিয়োগ করে ফেলছেন, এটাই মূলত চার্জ কি বোঝায়। তাহলে চার্জ বা হিসাবভুক্ত বা এটাকে আরেকটা নাম বলতে পারে লিপিবদ্ধ করা হয়। এটা শুধু অবচয় না, যে কোনো খরচ, ধরেন যদি বলে
অনাদায়ী পাওনা লিপিবদ্ধ করা হয়, তাহলে একই নীতি। কোন নীতি? ব্যয়ের জন্য একটা নীতি আছে বা খরচের জন্য একটা নীতি আছে, তার নাম হচ্ছে ব্যয় স্বীকৃতি নীতি। কি নীতি? ব্যয় স্বীকৃতি নীতি। ব্যয় স্বীকৃতি নীতি। কিন্তু এটা যারা মুখস্থ করব, মুখস্থ যদি মনোযোগ দিয়ে করেন তাহলে তো ভালো, মনোযোগ না দিয়ে করলে ভেজালে পড়বেন। কি ভেজাল? দেখেন তো আমরা এইরকম একটা ওয়ার্ড আগে পড়ছি অলরেডি ফার্স্ট ক্লাসে, অবশ্যই 1 নাম্বার ক্লাসে স্থায়ী সম্পদ সংক্রান্ত নীতিমালাতে পড়ছিলাম। স্থায়ী সম্পদ ক্রয় মূল্যে লিপিবদ্ধ করা হয়, উত্তর ছিল ক্রয় মূল্য নীতি অথবা ব্যয় নীতি। তাহলে ওখানে পড়ছে ব্যয় নীতি, আজকে পড়ছে ব্যয় স্বীকৃতি নীতি। স্যার দুইটা কথা এক না, দুটো জিনিস এক না। বুঝতে পারছেন? কাহিনীটা বুঝছি? জি স্যার। জি স্যার। কোনো প্রশ্ন থাকলে বলে ফেলতে পারেন। তাহলে ব্যয় নীতি আর ব্যয় স্বীকৃতি নীতি কি নয়? একই নয়। এক নয়। ব্যয় স্বীকৃতি নীতির আরো কিছু নাম আছে, তার নাম হচ্ছে মিলকরণ নীতি। আচ্ছা, এটাও একটা কাহিনী আছে, নীতিমালা চ্যাপ্টার পড়াতে গেলে হয়তো একটু মজা করে বলতে পারবো। মিলকরণ নীতি বলা হয় কেন? আসলে ব্যয় স্বীকৃতি নীতিতে খরচ নিয়ে কাজ করা হয়। কি নিয়ে কাজ করা হয়? খরচ নিয়ে। তাহলে এই নীতির কাজ হচ্ছে খরচ নিয়ে কাজ করা, খরচগুলোকে লিপিবদ্ধ করা। তো সে যখন খরচকে লিপিবদ্ধ করে, সে আসলে খরচকে শুধু লিপিবদ্ধই করে না, খরচকে লিপিবদ্ধ করার পর আয়ের সাথে খরচের তুলনা করে, আয় থেকে সে খরচকে বিয়োগ করে, বিয়োগ করার পর একটা অ্যানসার বের করে, সেই অ্যানসারটার নাম হয়তো প্রফিট নয়তো লস। বুঝতে পারছি? জি স্যার। বুঝেন নাই? বলছি এই নীতির কাজ কি? এই নীতির কাজ হচ্ছে খরচগুলোকে লিপিবদ্ধ করা, কিন্তু এটা আরেকটা কাজ আছে, সে আয় থেকে খরচগুলোকে বিয়োগ করে হয়তো লাভ অথবা ক্ষতি নির্ধারণ করে। এই যে আয়ের সাথে ব্যয়ের সে তুলনা করতেছে, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে মিলকরণ নীতি। কিসের সাথে কিসের মিল করা হয়? আয়ের সাথে ব্যয়ের মিল করে এখানে প্রফিট অথবা লস বের করা হয়। বুঝছি? জি স্যার। জি স্যার। এটার আরো একটা নাম আছে, কি নাম? সমন্বয় নীতি। সমন্বয় নীতি। মিলকরণ শব্দের ইংরেজি অর্থ হচ্ছে ম্যাচিং, কিন্তু এটা পরীক্ষায় কেন জানি বাংলায় আসে। আমি জানি অনেকে এটা দেখে হাসবেন্ড আসবেন যে কি ম্যাচিং নীতি লিখতেছে কেন, একটা বাংলা একটা ইংলিশ, বাংলিশ লিখতেছে কেন? ভাই বাংলিশ আমি লিখতেছি না, পরীক্ষা আসে এভাবে। ম্যাচিং শব্দটা ইংরেজি, কিন্তু পরীক্ষা আসে ম্যাচিং নীতি, বাংলা ইংলিশ বাংলিশে আসে। পারবেন? ইংরেজিতে লেখা থাকবে না, বাংলায় লেখা থাকবে। পারা যাবে? জি স্যার। জি স্যার। সবাই লিখছে এতটুকু? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা তিনটা নীতি গেল। 4 নম্বর। 4 নম্বর হচ্ছে স্যার অপচয় সংক্রান্ত যে কোনো ব্যাখ্যা প্রদান করা। যেমন ধরেন আমরা কোন পদ্ধতিতে অপচয় ধরব? অপচয়ের পদ্ধতি ব্যাখ্যা করা হয়। ব্যাখ্যা করা মানে আপনি প্রকাশ করবেন, হ্যাঁ আমি সরলরৈখিক পদ্ধতিতে অপচয় ধরছি। হিসাব বিজ্ঞানে সবকিছু প্রকাশ করা, সবার কাছে সবকিছু ক্লিয়ারলি বলতে, আপনি কোনো কিছু গোপন রাখতে পারবেন না। তাহলে আপনি কোন পদ্ধতিতে অপচয় ধরছেন সেটা সবার কাছে ব্যাখ্যা করতেছেন। কোন নীতির কারণে? উত্তর পূর্ণ প্রকাশ নীতির কারণে। কোন নীতির কারণে? পূর্ণ প্রকাশ নীতি। পূর্ণ প্রকাশ নীতি একটু পরে লিখেন। তাহলে অপচয়ের পদ্ধতি ব্যাখ্যা করা হয় একটা, এবং অপচয় সঞ্চিতি হিসাব। আচ্ছা, অপচয় সঞ্চিতি হিসাব অনেকে নাও চিনতে পারেন। অপচয় সঞ্চিতি মানে আসলে পুঞ্জীভূত অপচয়। মানে কি? পুঞ্জীভূত অপচয়। হ্যাঁ, অপচয় সঞ্চিতি, পুঞ্জীভূত অপচয়, এগুলো অনেকগুলো সিনোনিম আছে। অপচয় সঞ্চিতি বলে, পুঞ্জীভূত অপচয় বলে, তারপর জমাকৃত অপচয় বলে, ক্রমযোজিত অপচয় বলে। চারটা নাম আছে এটা। আর একটা ইংরেজি নাম আছে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন। ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। তাহলে অপচয় সঞ্চিতি অথবা পুঞ্জীভূত অপচয় হিসাব তৈরি করা হয়, অর্থাৎ হিসাব মানে খতিয়ান। আমরা এই পুঞ্জীভূত অপচয়ের খতিয়ান তৈরি করা বাধ্যতামূলক না, কিন্তু আমরা করি। এই যে করি, যা কিছু বাধ্যতামূলক না কিন্তু আমরা করি, সেটাই হচ্ছে পূর্ণ প্রকাশ নীতি। কোন নীতি? পূর্ণ প্রকাশ নীতি। পূর্ণ প্রকাশ নীতির আরেকটা সিনোনিম আছে, অথবা দৃষ্টিগোচর। আমি এই যে জটিল জটিল শব্দগুলো বলি, এগুলা যারা প্রতিদিন প্র্যাকটিস করেন তাদের মনে থাকবে অনেকদিন, তারা মুখস্থ করতে হবে না। যেমন দুই একবার প্র্যাকটিস করলে অনেকদিন মনে রাখতে পারবেন। কিন্তু যারা দৃষ্টিগোচর করানোর নীতি, মানে আপনাকে আমি জোর করে চোখে দেখাবো, দৃষ্টিগোচর করানোর নীতি। ঠিক আছে? জি স্যার। ওকে,
তো বলতেছিলাম যারা এগুলো প্রতিদিন একটু একটু করে রিভিশন দিয়ে ফেলেন বা দিনের পড়াটা দিনে পড়ে ফেলেন তারা এগুলো পরে আর কঠিন লাগবে না, কিন্তু যারা এগুলো রেখে দেন আর কি তারা কিন্তু পরে এই জিনিসগুলোকে অনেক কঠিন মনে হয়ে যাবে তার কাছে। তো একটু ডেলি করে ফেলেন দয়া করে। হিসাব বিজ্ঞান খুবই সোজা জিনিস, খুবই মজার জিনিস যদি রেগুলার করতে পারেন। আর যদি রেগুলার না করেন এটা খুবই কঠিন জিনিস। যাই হোক, আসলে তাহলে অবচয়ের পদ্ধতি ব্যাখ্যা করা হয় এবং অবচয় সঞ্চিতি হিসাব প্রস্তুত করা হয়। আপনাকে এখানে কিন্তু দুইটা প্রশ্ন, যেখানে একটা পরীক্ষা আসবে আলাদা আলাদা আসবে। অবচয়ের পদ্ধতি ব্যাখ্যা করা হয় কোন নীতি অনুসারে, তখন আপনি অ্যানসার দিবেন পূর্ণপ্রকাশ নীতি অনুসারে। সর্বশেষ 5 নম্বর, কয় নাম্বার? 5 নম্বর। অবচয়ের পদ্ধতি দেখেন কতটুকু কনফিউশন, কেন কনফিউশনটা কোথায়? কনফিউশনটা হচ্ছে আপনি একটু আগে বলছেন স্যার ব্যাখ্যা করা হয়, সেটা বলছেন পূর্ণপ্রকাশ নীতি, আর এখন বলছেন অবচয় পদ্ধতি ধার্য করা হয়। তাহলে প্রায় কাছাকাছি শব্দ, অবচয়ের পদ্ধতি, কিন্তু এখানে ধার্য এখানে ব্যাখ্যা, একটা শব্দের জন্য পুরো নীতি চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি কোন পদ্ধতিতে অবচয় ধরছেন সেটা সবার কাছে বলতেছেন, এটা পূর্ণপ্রকাশ নীতি, কিন্তু আপনি কোন পদ্ধতিতে অবচয় ধরবেন সেটা ঠিক করে দিবে রক্ষণশীলতার নীতি। কোন নীতি? শীলতা নীতি। বুঝতে পারছেন কাহিনীটা? রক্ষণশীলতার ইংরেজি শব্দ হচ্ছে কনজারভেটিজম। আমরা বলি না কনজারভেটিভ, রক্ষণশীল দৃষ্টিভঙ্গি, অনেকে বলে কনজারভেটিভ আউটলুক। যাই হোক, তো অবচয়ের পদ্ধতি ধার্য করা হয় রক্ষণশীলতার নীতি। এখানে অবচয়ের পদ্ধতি ধার্য করতে গিয়ে রক্ষণশীলতার নীতি আসলে কি বলছে? রক্ষণশীলতার নীতির মূল বক্তব্য হচ্ছে ভাই অবচয় একটু বেশি করে ধরেন, একটু বেশি অবচয় ধরিয়ে তাহলে ভালো হবে। কেন বেশি অবচয় ধরলে কি লাভ? বেশি অবচয় ধরলে খরচটা একটু কাগজে কলমে বেড়ে যাবে, আপনার কাগজে কলমে প্রফিট কমে যাবে। কাগজে কলমে প্রফিট কমে গেলে গভর্নমেন্ট আপনার থেকে ট্যাক্স কি করবে? বেশি পাবে না কম পাবে? কম দিবে। কম পাবে। আগেই বলছি এটা কাগজে কলমে, বাস্তবে না। কাগজে কলমে আপনি প্রফিট কমাচ্ছেন কিভাবে? আচ্ছা ধরেন আপনার প্রফিট হচ্ছে 50,000 টাকা, তো আপনি কি করছেন? অবচয় 10,000 টাকা বেশি দেখাচ্ছেন, বেশি দেখানোর পরে কাগজে কলমে প্রফিটটা হয়ে গেছে 40,000। কিন্তু আসলেই কিন্তু আপনার কাছে ক্যাশ টাকা 50,000 টাকা আছে প্রফিট, কিন্তু আপনি অবচয় নামে একটা খরচ দেখাচ্ছেন 10,000 টাকা এক্সট্রা, দেখানোর কারণে আপনার প্রফিট দেখাচ্ছে এখন কাগজে কলমে 40,000। কাগজে কলমে 40,000 হইলেও আপনার কাছে কিন্তু ঠিকই 50,000 টাকা আছে। তো 40,000 এর উপর ট্যাক্স দিলে বেশি হবে না 50,000 এর উপর ট্যাক্স দিলে বেশি হয়? 50,000। 50,000 এর উপর। কিন্তু আপনি সরকারকে এখন ট্যাক্স দিবেন কার উপরে? 40,000 এর উপর। 40,000। তারপরে আপনি গভর্নমেন্টকে ট্যাক্স একটু কম দিচ্ছেন। গভর্নমেন্টকে ট্যাক্স কম দিলে স্বাভাবিক আপনার লাভ হবে। বুঝতে পারছি? স্যার এটা ব্ল্যাক মানি হবে না তো? ওই বেটা কোন দৃষ্টিতে ব্যাংক ব্যাংক হবে? এটা হচ্ছে আপনার বৈধ চুরি। এটা অবৈধ চুরি না। বুঝছো? অর্ণব সেনগুপ্ত ব্যবসায়ী, তো ব্যবসাটা কি করতে হবে? ব্যবসা করতে হবে না? ব্যবসাদের একটা কি করতে হয়? সবকিছু দেখবেন ওই যে আমরা বলি আইনের ফাঁক ফোকর থাকে, সবকিছুতে নিয়মের মধ্যে ফাঁক ফোকর থাকি যায়, স্বাভাবিক। তো এখন এটা থেকে আবার বাংলাদেশ গভর্নমেন্ট বাঁচার জন্য একটা আইন করছে। কি করছে বলেন তো? বাংলাদেশের আয়কর আইন অনুযায়ী ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে অবচয় ধরতে হবে। অর্থাৎ আপনি চাইলে নিজের ইচ্ছা মতো অবচয় ধরতে পারবেন না। কোন পদ্ধতি অনুসরণ করতে হবে? ক্রমহ্রাসমান। বাংলাদেশ সরকার খুব চালাক, তারা বলছে না ভাই ঠিক আছে আমরা জানি আপনি অবচয় ধরে কিন্তু টাকা পয়সা আইনি করতে পারেন, এই জন্য আপনি যে অন্য পদ্ধতি অনুসরণ করার দরকার নাই, শুধু ক্রমহ্রাসমান অনুসরণ করবেন। এটা লিখে দিব পদ্ধতির মধ্যে গিয়ে, তারপর লিখে দিব। এখন আসলে এবার পয়েন্টের নাম লিখেন অবচয় হিসাবভুক্ত করেন। এটাই সৃজনশীলের জন্য মূল। এই জাবেদাগুলো খুব ভালো করে বুঝবেন এবং মুখস্থ করবেন, দুইটাই করবেন। পয়েন্টের নাম কি লিখেছি? অবচয় হিসাবভুক্তকরণ। আচ্ছা, জাবেদা করতে হবে, জাবেদার মানে ঘরে। যদি আমি এখন জাবেদা ঘর করবো না, আচ্ছা না জাবেদা ঘর করি, পরে আবার আপনারা খাইনি করে দেবেন। একটা জাবেদার ঘর করে ফেলি, কষ্ট হলেও সমস্যা হচ্ছে। যেখানে আমরা দুইটার মতো জাবেদা করব, তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞানে কিন্তু সৃজনশীল করার ফরম্যাটগুলো লেখা আছে, তো আশা করি আর নিজেদের মতো পণ্ডিত করবেন না। তো একটা প্রতিষ্ঠানের নাম ঠিক করি,
বলেন চাঁদ মিয়া কথা মনে আছে আপনাদের? জি স্যার। চাঁদ মিয়া। তাহলে উপরের পজিশনের নাম, নিচে জাবেদ দাখিলা। সাবধান, জাবেদার ঘরে উপরে কখনো তারিখ হয় না, মনে থাকবে। জাবেদা করার সময় উপরে কখনো 2021 সালের বা 2020 সালের সমাপ্ত বছরের জন্য এই ধরনের কিছু বাক্যের কথা কিছু স্টুডেন্ট লেখে ভুলে। সাবধান, এরকম কখনো হবে না। কোন কোন অঙ্কে তারিখ উপরে হয় না? উত্তর, যে সকল অঙ্কে তারিখের কলাম থাকে ওই সকল অঙ্কে উপরে তারিখ নামে কোনো কিছু লিখতে হয় না। বুঝতে পেরেছি? এরে বুঝছেন নি রে? জি স্যার। জি স্যার। আচ্ছা, সাধারণত অবচয় ডিসেম্বরের 31 তারিখে হয়। সাধারণত বলছি, যদি আপনার অঙ্কটা জানুয়ারি থেকে ডিসেম্বর হয়, মানে ডিসেম্বর মাসে যদি বছর শেষ হয়, সেক্ষেত্রে অবচয় জাবেদা কখন দিই আমরা? ডিসেম্বরের ডিসেম্বরে 31 তারিখে। এটা হচ্ছে সাধারণ নিয়ম। কিন্তু কিছু কিছু অঙ্ক আছে যেখানে বলে দিবে যে জুন 30 তারিখে বছর শেষ হয়, সেক্ষেত্রে এখানে কি বসবে? জুন 30। বুঝছেন? আচ্ছা, এই যা অবচয় সংক্রান্ত জাবেদা মাত্র দুইটা। অবচয় সংক্রান্ত জাবেদা কয়টা? দুইটা। মাত্র দুইটা। প্রথমটা হচ্ছে সমন্বয় দেখালো। সমন্বয় দেখালোটা কি? সমন্বয় দেখালো হচ্ছে এরকম, অবচয় হিসাব ডেবিট। কত টাকা আমি তো জানি না। আচ্ছা ধরেন 1 টাকা ধরতেছি, ধরলাম 12,000 টাকা। এখন স্যার অবচয় এক প্রকার খরচ, খরচ সবসময় কি হবে? ডেবিট হবে। খরচ সবসময় ডেবিট হয়। ডেবিট হবে। আচ্ছা আচ্ছা, অবচয়ের কারণে সম্পদ বাড়বে না কমবে? কমবে। সম্পদ কমবে। কিন্তু আমরা একটা নীতি পড়ছিলাম, ক্রয় মূল্য নীতি। সেই নীতিতে বলা হয়েছে সম্পদকে আপনি কমাইতে পারবেন না, প্রত্যেক বছর আপনাকে ক্রয় মূল্য লিখতে হবে। কোন মূল্যে? ক্রয় মূল্য। আমরা পড়ছি বিপদে। কি রে ভাই, অবচয়ের কারণে সম্পদ কমে, তাহলে আমি সম্পদ কমানোর কথা, কিন্তু ক্রয় মূল্য নীতি বলছে না, আপনি সম্পদ কমাতে পারবেন না। মহা বিপদ। তাহলে আমরা এমন একটা শব্দ সৃষ্টি করতে হবে যেটা ওই যে সাপও মরবে লাঠিও ভাঙবে না। এই শব্দটার নামই হচ্ছে পুঞ্জীভূত অবচয়। এই শব্দটার নাম কি? পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় কোন ধরনের হিসাব? একটু করে আপনারা নোট আকারে লিখে রাখবেন। এটা বিপরীত সম্পদ হিসাব। কোন হিসাব? বিপরীত সম্পদ। আচ্ছা, তো এটা ক্রেডিট করলে কি কাহিনী ঘটবে? এটা ক্রেডিট করা মানে হচ্ছে এখানে সম্পদ হ্রাস পাচ্ছে। আমি একটু ব্র্যাকেটে প্রভাবটা লিখতেছি, আপনারা আবার যাবে দাদা কখনো প্রভাব লিখেন না, সাবধান, আমি বুঝানোর জন্য লিখতেছি। পুঞ্জীভূত অবচয় ক্রেডিট মানে a মাইনাস। পুঞ্জীভূত অবচয় এক প্রকার বিপরীত সম্পদ। বিপরীত সম্পদ বাড়লে a মাইনাস হয়, আর সম্পদ বাড়লে a প্লাস হয়। সম্পদ বাড়লে ডেবিট হয়, বিপরীত সম্পদ বাড়লে ক্রেডিট হয়। আর অবচয় হিসাব ডেবিট মানে হচ্ছে খরচ বৃদ্ধি পাচ্ছে। খরচ বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। বুঝতে পারছি? পরীক্ষা আসবে, অবচয়ের সমন্বয় দাখিলা করা হলে কি প্রভাব পড়বে? তখন আপনি অ্যানসার দিবেন খরচ বাড়বে, সম্পদ কমবে, অথবা মালিকানা সত্ত্ব কমবে, সম্পদ কমবে। এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে। বুঝছি? জি স্যার। আচ্ছা, তাহলে আবার বলতেছি পুঞ্জীভূত অবচয় শব্দটা কেন লিখছি? আসলে এখানে লেখার কথা ছিল, ধরেন আমি আসবাবপত্র অবচয় ধরবো, তাহলে অবচয় ডেবিট, আসবাবপত্র ক্রেডিট। তাহলে শব্দটা লেখার কথা ছিল আসবাবপত্র, কিন্তু আপনি আসবাবপত্র লিখতে পারবেন না ক্রয় মূল্য নীতির কারণে। এখন তাহলে কি করব? আসবাবপত্র হচ্ছে আসবাবপত্র লিখলে সম্পদ কমতো, তো আমি সম্পদ কমানোর জন্য অন্য একটা শব্দ আনলাম, তার নাম কি? পুঞ্জীভূত অবচয়। আচ্ছা স্যার, পুঞ্জীভূত অবচয় আনলে কি লাভ? একটা লাভ আছে। পুঞ্জীভূত অবচয় নামে বাস্তবে আসলে কিছু হয় না, এটা জাস্ট একটা কাগজে কলম, এটার নাম। এই নামটা মূলত বিপরীত সম্পদ, এটা সম্পদকে পরোক্ষভাবে হ্রাস করে। স্যার পরোক্ষভাবে কিভাবে? আপনি স্থায়ী সম্পদকে সব সময় আর্থিক অবস্থার বিপরীতে ক্রয় মূল্যে লিখবেন, নিচে লিখবেন বিয়োগ পুঞ্জীভূত অবচয়। প্রথম বছরে লিখবেন 1 বছরের টাকা, দ্বিতীয় বছরে লিখবেন 2 বছরের টাকা। আচ্ছা ধরেন 20,000 টাকা একটা সম্পদের মূল্য, এটা প্রথম বছর, এটা দ্বিতীয় বছর। তো আপনি প্রথম বছর অবচয় বিয়োগ করার কথা সাপোজ 5,000 টাকা, তাহলে কত থাকে? 15,000। আচ্ছা, তাহলে দ্বিতীয় বছর এখানে কি সম্পদের দাম 15,000 টাকা হওয়ার কথা না? জি স্যার। কিন্তু আমরা কত লিখছি? 20,000। আচ্ছা, যদি এখানে 15,000 লিখতাম তাহলে এখান থেকে অবচয় কত বিয়োগ করতাম? 5,000 টাকা। কত থাকতো? 10,000 টাকা। 10,000। কিন্তু এটা আমরা করতে পারতেছি না কেন? নীতির কারণে। তাহলে এখন কি করতে হবে? আমরা এখন করতেছি বিয়োগ 5 যোগ 5, 10,000 টাকা। এই যে আপনি 10,000 টাকা লিখছেন, এটাকেই বলে পুঞ্জীভূত অবচয়, অবচয়ের যোগফল। প্রথম বছর আপনি 1 বছর অবচয় দেখাচ্ছেন, দ্বিতীয় বছর আপনি 2 বছর অবচয়ের যোগফল দেখাচ্ছেন, তৃতীয় বছর আপনি 3 বছর অবচয়ের যোগফল দেখাবেন। দেখেন তো পরোক্ষভাবে সম্পদের দাম কমছে কিনা। আচ্ছা, এই রেজাল্ট আর এই রেজাল্টের মধ্যে কোনো পার্থক্য আছে?
না স্যার। এখানেও 10,000, এটাও 10,000। তার মানে নিয়মটা আমরা চেঞ্জ করিনি, আমাদের যোগফল টুকু সব ঠিক আছে, শুধু আমরা ক্রয় মূল্য নীতি অনুসরণ করার জন্য সম্পত্তিকে ডাইরেক্ট অবচয় নামে বিয়োগ করতেছি না, সম্পত্তি থেকে আমরা পুঞ্জীভূত অবচয় বিয়োগ করতেছি, সম্পত্তিকে আমরা প্রতি বছর ক্রয় মূল্য দেখাচ্ছি। বুঝছি? জি স্যার। জি স্যার। তাহলে কেউ যদি বলে পুঞ্জীভূত অবচয় শব্দটা কেন আসে, তখন আপনি অ্যানসার দিবেন সম্পত্তিকে ক্রয় মূল্যে দেখানোর জন্য হিসাব বিজ্ঞানের পুঞ্জীভূত অবচয় নামক শব্দটাকে সৃষ্টি করা হয়। এই শব্দটা পরোক্ষভাবে সম্পত্তিকে কি করে? হ্রাস করে। কি করে? হ্রাস করে। পারবেন সবাই? জি স্যার। জাবেদা কি লিখবেন, মানে ব্যাখ্যা কি লিখবেন? অবচয়, অবচয় হিসাব ধার্য করা হলো। এই অবচয় হিসাব ধার্য করে না, অবচয় হিসাব মুক্ত করা হলো। আচ্ছা খেয়াল করেন। আচ্ছা আমি ওই যে ডেবিট ক্রেডিটের কথা বলছি, দয়া করে কেউ আবার জাবেদার মধ্যে সমন্বয় না গেলে সাইনবোর্ডটা দিয়েন না, এটা আমি বোঝানোর জন্য দিছি। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। আচ্ছা আমি এখানে কোনো ডেবিট ক্রেডিট লিখছি? না স্যার। তাহলে আপনি যখন জাবেদার ঘর করবেন, ভুলেও বিবরণের ঘরে ডেবিট ক্রেডিট লেখা যাবে না। বুঝতে পারছি? জি স্যার। কিন্তু আমি দেখেন, আমি এখানে ডেবিট করে টাকা লিখছি, বাট এখানে ডেবিট লিখিনি। কেউ যদি এখানে ডেবিট করে টাকা লেখে আবার এখানে ডেবিট লেখে, বুঝতে হবে এদের মাথা সমস্যা আছে। কেন? সে বুঝাচ্ছে ভাই ও আপনার খাতা যিনি কাটবে তিনি পাগল বা বোঝে না। আপনি যদি বলেন স্যার আমার 9 10 এর বইতে ছিল, স্যার আমি 9 10 এ শিখছি, তাহলে আপনাকে 9 10 এ ভর্তি করে দিব আবার। লজিক্যালি অ্যাকাউন্টিং শিখবেন, ইলজিক্যালি কোনো অ্যাকাউন্টিং শিখেন না। অনেকে আসে বলে স্যার এটা 9 10 থেকে পড়ছি না, ভাই 9 10 থেকে পড়ছেন, এটা কোনো লজিক হতে পারে না। লজিক হচ্ছে আপনি এখানে ডেবিট কি লেখার প্রয়োজন আছে কি? উত্তর হচ্ছে না। কেন? ভাই কত সুন্দর একটা ডেবিট ঘর আছে, ক্রেডিট ঘর আছে, তো অবচয় হিসাব টাকা ডেবিট করে লেখার মানে এটা ডেবিট, এটা স্যার বোঝে। কেন আপনি যদি বলেন না স্যার বোঝে না, এটা পাগল, এটা কানে মানে চোখে দেখে না, তাহলে আমি এখানে ডেবিট লিখবই, তাহলে তো ভাই কিছু বলার নেই, স্যার আপনার খাতা কাটি দিবেন, কারণ আপনি ওদেরকে অপমান করতেছেন। যাই হোক, স্যার বলেন স্যার বলেন। স্যার আপনি একবার মানে অনেক আগে বলছিলেন যে সম্পদ কমে না, তো সেজন্য মানে ওটার অবচয় মানে আগে হচ্ছে সম্পদ থেকে বিয়োগ করে দেওয়া হতো, এখন ওটা মানে করা হয় না কারণ সম্পদ মানে কমে না, সেটার সম্পদ জন্য কমে না, আলাদা সম্পদের ক্রয় মূল্য কমানো যায় না, ঠিক আছে তো, এখন এটাই বলতেছি। কিন্তু মানে এই বিয়োগটা দেখাইছি কেন? এই বিয়োগটা দেখাইছি কেন? পুঞ্জীভূত অবস্থাকে দুই ভাবে দেখা যায়। হ্যাঁ, একটা হচ্ছে দেখবেন আপনারা নগদ প্রবাহ বিবরণী করতে গেলে জিনিসটা খুব সুন্দরভাবে দেখা যায়। পুঞ্জীভূত অবস্থায় দুই ভাবে লেখা যায়, একটা হচ্ছে সম্পদ থেকে বিয়োগ করে দেখানো যায়, এটা দেখালে কোনো সমস্যা নেই, কারণ আপনি সম্পত্তির ক্রয় মূল্য কিন্তু কমাচ্ছেন না, প্রত্যেক বছর সম্পত্তির ক্রয় মূল্য ঠিক রাখতেছেন। এই যে ক্রয় মূল্য 20,000, পরের বছরে গিয়ে আমি ক্রয় মূল্য 20,000 দেখাচ্ছি, আমি কিন্তু বিয়োগ করে বিয়োগফলটাকে পরের বছর দেখাচ্ছি না। এক। দ্বিতীয় হচ্ছে অথবা আপনি পুঞ্জীভূত অবস্থাকে দায় পাশে দেখাতে পারেন, তবে সাবধানে এটা কিন্তু দায় না। সম্পদ থেকে বিয়োগ হওয়া যে কথা, দায় পাশে লেখা একই কথা। নগদ প্রবাহ বিবরণী চ্যাপ্টারে গেলে দেখবেন ওখানে প্রশ্নগুলোর মধ্যে দায় পাশে অনেক সময় পুঞ্জীভূত অবস্থায় লেখা থাকে। এটা কারণ কি? কারণ সম্পদ থেকে বিয়োগ করা যে কথা, দায় পাশে লেখা একই কথা। বুঝছেন এই বেকার? তাই তো স্যার, মানে বলেন ক্রেডিট না মানে রাইট এটা ক্রেডিট। মানে হ্যাঁ, এটা কেমনে পুঞ্জীভূত অবচয় বিপরীত সম্পদ না, মানে এটা তো দায়ের আচ্ছা কাছে কেমনে বিপরীত চেঞ্জ? সম্পদ, বিপরীত সম্পদ তার মানে কি? সম্পদকে কমাচ্ছে না। হ্যাঁ স্যার, আচ্ছা ক্রেডিট ডেবিট করতেছে। পাশে লেখা, ডেবিট পাশে লেখা মানে কি? সম্পদ বাড়ছে। আর হ্যাঁ ক্রেডিট স্যার। পাশে লেখা মানে কি? সম্পদ কমে যাওয়া না। স্যার তো আপনি তো বলছেন দায় ক্রেডিট হয়, এই জন্য আপনি বৈশিষ্ট্যগত কারণে দায় পাশে লিখতে পারবেন, তবে সাবধানে এটা দায় না। আমি কিন্তু আপনাকে লিখতে বলি না, বলছি আপনি লিখতে পারবেন বা এরকম কোথাও যদি থাকে সমস্যা নাই, বাট এটা কি নয়? দায় নয়। এটা দায় বুঝছি পাশে স্যার। কেন থাকে? সম্পদ পাশে বিয়োগ করা যে হিসাব বিজ্ঞানে কিছু নিয়ম আছে। ডেবিট পাশে না লিখে আপনি যদি ক্রেডিট পাশে লেখেন, বুঝতে হবে এটা বিয়োগ হচ্ছে। তো সম্পদ পাশ মানে ডেবিট পাশ, দায় পাশ মানে ক্রেডিট পাশ। তো সম্পদ থেকে কোনো কিছু বিয়োগ করার কথা, আপনি বিয়োগ না করে কোনো আপনি বিয়োগ করলেন না, বিয়োগ না করে আপনি এটা অপোজিট পাশে লিখে দিচ্ছেন, সমস্যা নেই। বুঝতে পারছেন? এটা কিন্তু আমি করাচ্ছি না আপনাকে, আমি কিন্তু আপনাকে বলি না আপনি দায় পাশে লেখেন, বলছি এরকম থাকে কোথায়? নগদ প্রবাবিলিটি চ্যাপ্টারে যাবেন, ওখানে প্রশ্নগুলোর মধ্যে অনেক সময় দেখবেন পুঞ্জীভূত অবচয় শব্দটা দায় পাশে থাকে। এটা থেকে আবার অনেকে বানাই ফেলছে হ্যাঁ পুঞ্জীভূত অবচয় এক প্রকার দায়। জি না স্যার, এটা দায় না, বাট দায় পাশে থাকে কেন? বৈশিষ্ট্যগত কারণে। কি বৈশিষ্ট্য? এটা সম্পত্তিকে কমায়, তো সম্পত্তি থেকে বিয়োগ করা যে কথা, দায় পাশে লেখা একই কথা। এবার বুঝছি? জি স্যার বুঝছি। ওকে। আচ্ছা পরের জাবেদাটা আমি তো ডাইরেক্ট লিখে বলছি, সরি এখানে একটা সাইনবোর্ড দেওয়ার কথা। আমি সাইনবোর্ডগুলো দিচ্ছি বোঝানোর জন্য, পরীক্ষায় প্রশ্ন আসলে এভাবে লিখবেন আর কি। কিন্তু আপনি কখনো জাবেদা করার সময় এই সমন্বয় দেখেন, সমাপনী দেখেন, সাইনবোর্ডগুলো দিবেন না।
স্যার হিসাব বিজ্ঞানে যে কোনো প্রকার আয় অথবা ব্যয়কে বছরের শেষে ক্লোজ করতে হয়। তো স্যার এই ক্লোজ করার নিয়মটা আমরা অন্য খরচগুলোর ক্ষেত্রে দেখি নাই কেন? আপনি যখন অন্য জাবেদা করাছেন কই তখন তো সমাপনী দেখালে দেখান নাই, কারণ অন্য জাবেদাগুলো বছরের যে কোনো সময় হতে পারে, কিন্তু অবচয় একমাত্র খরচ, অনাদায়ী পাওনা একমাত্র খরচ, এই খরচগুলা বছরের শেষ দিনে হয়। কখন হয়? বছরের শেষ দিন। বছরের শেষ দিনে। তো এই খরচগুলো যেহেতু বছরের শেষ দিনে সৃষ্টি, এগুলোকে আমরা বছরের শেষ দিনে আবার কি করে দিতে হবে? ক্লোজ করতে হবে। বুঝতে পারছি? কারণ আমি আজকে বছরের শেষ দিনের অঙ্ক করতেছি। কই আমি যখন নরমাল জাবেদা করছি তখন কিন্তু আমি সমাপনী দেখালে দিলাই, কারণ ভাই ওটা জানুয়ারি মাসের অঙ্ক করছি, ওখানে এক বছরের অঙ্ক ছিল না, এটা এক মাসের অঙ্ক ছিল। বুঝতে পারছি? জি স্যার। ওকে, কিন্তু নিয়ম হচ্ছে সকল খরচেরই কি করতে হয়? সমাপনী দাখিলা দিতে হয়। এটা বিস্তারিত পাবো কোথায়? কার্যপত্র চ্যাপ্টারে। কোন চ্যাপ্টারে? আমি পড়াবো আপনাদেরকে সমন্বয় দেখালে, সমাপনী দেখালে, কার্যপত্র পড়ানোর পরে আর্থিক বিবরণী পড়াতে হবে, কারণ ওই চ্যাপ্টারটা না দেখাইলে আপনি আর্থিক বিবরণী পারবেন না, ওটা আর্থিক বিবরণী আওতাভুক্ত। তাহলে সমাপনী দাখিলা কি করব? সমাপনী দাখিলা হচ্ছে সকল আয় এবং ব্যয়কে ক্লোজ করার জন্য, বন্ধ করার জন্য। হিসাব বিজ্ঞানে যে কোনো হিসাবকে বন্ধ করার নিয়ম হচ্ছে উল্টা করতে হয়। আচ্ছা অবচয় এক প্রকার খরচ, খরচকে আপনি কি করতে হবে? বন্ধ করতে হবে। তাহলে উল্টা করব, উল্টা করলে এটা কি ডেবিট হবে না ক্রেডিট হবে? ক্রেডিট হবে। তাহলে জাবেদা হবে আয় বিবরণী বা আয় সারাংশ বলি আমরা এটাকে। আয় বিবরণী অথবা আয় সারাংশ ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। স্যার জাবেদার সমন্বয় দাখিলার মধ্যে টাকা যা থাকবে সমাপনী দাখিলার মধ্যে টাকা একই হবে। বুঝছি? আমি টাকাটা লিখছি বোঝানোর জন্য, নালে কিন্তু টাকাটা লিখতাম না। অর্থাৎ এই দুইটা জাবেদায় টাকা সেম থাকবে, এটা মনে রাখবেন। শেষ? কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন? কোনো কথা বলো না স্যার। আচ্ছা এবার আসেন, এই জাবেদা তো করছেন আপনি, জাবেদা থেকে খতিয়ান বোঝানোর জন্য এটা কথা বলতেছি, ভালো করে খেয়াল করি। আচ্ছা দেখেন তো এখানে অবচয় শব্দটা কয়বার? দুইবার। তাহলে আমরা যদি অবচয়ের জন্য খতিয়ান তৈরি করি, ওখানে কয় লাইন আসবে? 2 লাইন। প্রথম লাইনে কি ডেবিট না ক্রেডিট হবে? ডেবিট। পরের লাইনে ডেবিট না ক্রেডিট হবে? ক্রেডিট। আচ্ছা 12,000 টাকা ডেবিট, 12,000 টাকা ক্রেডিট, যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে। ব্যালেন্স জিরো। ব্যালেন্স কত? জিরো। Zero. তাহলে মনে রাখবেন, আজকে থেকে মনে রাখবেন, আপনাকে যদি পরীক্ষায় অবচয়ের জন্য খতিয়ান তৈরি করতে বলে, এটার ব্যালেন্স আজীবন শূন্য হবে। কত হবে? শূন্য। যদি শূন্য হবে। শূন্য না হয় তাহলে বুঝতে হবে আপনি অঙ্ক ভুল করিয়াছেন, মানে আপনার অঙ্ক ভুল, এতে কোনো সন্দেহ নেই। আপনি যতই বলেন হ্যাঁ আমার অঙ্ক কারেক্ট, আমি ঠিকভাবে করছি, জি না, আপনার অঙ্ক ভুল নিঃসন্দেহে, কারণ শূন্য আসে না, জিরো আসতেই হবে। ওকে, আচ্ছা পুঞ্জীভূত অবচয় শব্দটা কয়বার আছে? একবার। তাহলে এটার ব্যালেন্স কি কখনো শূন্য হবে? না। এটার ব্যালেন্স তাহলে কি হবে? অনলি ক্রেডিট, অনলি ক্রেডিট। অনলি ক্রেডিট। প্রত্যেক বছর এটা কি হবে? ক্রেডিট হবে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা তবে পুঞ্জীভূত অবচয় ডেবিট হতে পারে কখন বলেন তো, মনে আছে? বলেন তো পুঞ্জীভূত অবচয় কখন ডেবিট হতে পারে? তিনি খাই বলছে ওরে সম্পদ বিক্রি করলে, সম্পদ বিক্রি করলে। হ্যাঁ এই তো ভুলে গেছেন। আচ্ছা তাহলে দেখেন আমরা মোট কয়টা জাবেদা পেয়েছি? 4টা। সম্পদ ক্রয়ের জন্য একটা। প্রত্যেকটা সৃজনশীলে খুব কমন জাবেদা হচ্ছে সম্পদ ক্রয়ের জন্য, অবচয়ের জন্য, অবচয়ের সমাপনী দাখিলা, 3টা। কিন্তু সম্পদ বিক্রি হবে কিনা আমরা নিশ্চিত না। বিক্রি হলে এই জাবেদাটা আসবে, বিক্রি না হলে এই জাবেদাটা আসবে না। আচ্ছা এরপরে হচ্ছে অবচয় সংক্রান্ত যে সৃজনশীলগুলো পরীক্ষায় দেয়া থাকবে, সেই সৃজনশীলগুলা সাধারণত 1 বছরের অঙ্ক না, 1 বছরের বেশি সময়ের জন্য হয়। ধরেন 2 বছরের অঙ্ক, 3 বছরের অঙ্ক দেয়া থাকবে। সেক্ষেত্রে জাবেদায় গিয়ে একটা সমস্যা হয়। 1 বছরের অঙ্ক হলে সবাই পারে, দ্বিতীয় বছর কি হবে এটা অনেকে বোঝে না। মনে রাখবেন অবচয়ের যে সৃজনশীলগুলো আসবে পরীক্ষায়, সেখানে যে বছরের অঙ্ক করতে বলবে প্রথমে দেখবেন ওই বছর কি আমি কোনো সম্পদ কিনছি? হ্যাঁ স্যার কিনছি, তাহলে সম্পত্তির জন্য এটা জাবেদা হবে। আচ্ছা এরপরে অবচয় জাবেদা হবে, অবচয় সমাপনী জাবেদা হবে। অর্থাৎ পরের দুইটা জাবেদা হবে নিশ্চিত, আর প্রথম জাবেদাটা আমরা নিশ্চিত না। সম্পত্তি ক্রয় করলে জাবেদা হবে, ক্রয় না করলে জাবেদা হবে না। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা তাহলে প্রথম বছর আমরা কয়টা জাবেদা দিলাম? 3টা। পরের বছর, আচ্ছা পরের বছর কি আর কোনো সম্পদ কিনছি? না কিনি নাই। তাহলে প্রথম বছর যে সম্পদটা কিনছিলাম তার উপর দ্বিতীয় বছরের অবচয়ের জন্য
একটা অবচয়ের জাবেদা দিব, একটা অবচয়ের সমাপনী জাবেদা দিব। তাহলে একই সম্পত্তির দ্বিতীয় বছরে জাবেদা কয়টা হবে? তৃতীয় বছরে জাবেদা কয়টা হবে? চতুর্থ বছরে জাবেদা কয়টা হবে? দুইটা। অর্থাৎ যতদিন পর্যন্ত সম্পদটা ভ্যানিশ না হবে, যতদিন পর্যন্ত সম্পদটা আমরা ফেলে না দিব, ততদিন পর্যন্ত এটা জাবেদা দুইটা করে চলতে হবে। তার মানে অবচয় সংক্রান্ত যে সৃজনশীলগুলো আছে এখানে প্রত্যেক বছর জাবেদা দুইটা ফিক্সড, অবচয় দুইটা জাবেদা। আর সম্পত্তি ক্রয়ের জাবেদা হবে কিনা এটা ডিপেন্ড করবে প্রশ্নের উপর। যে বছর সম্পত্তি কিনবো শুধু ওই বছর সম্পত্তি ক্রয়ের জাবেদা হবে, অন্য বছর সম্পত্তি ক্রয়ের জাবেদা হবে না। সবাই বুঝছেন? স্যার বলেন স্যার। সম্পত্তি না কিনলে জাবেদাটা কি হবে আরেকবার একটু কিছু হবে বলেন না। দ্বিতীয় বছর? সম্পত্তি না কিনলে তো সম্পত্তি জাবেদা হবে না, বাকি দুটো জাবেদা হবে। বাকি দুটো জাবেদা কার কার? সমন্বয় আর সমাপনী দেখেনা। বুঝছেন এবার? মানে জি স্যার। সহজ কথা, প্রত্যেক বছর দুইটা জাবেদা ফিক্সড, কারণ প্রত্যেক বছর অবচয় হবে। তাহলে অবচয়ের জাবেদা তো দিবেন, তো অবচয়ের জাবেদাগুলো নিশ্চিতভাবে সমাপনী জাবেদা তো করতে হবে। তাই এটার উপর এটা ডিপেন্ডেন্ট। তো এটা আসা মানে পরেরটা আসা। তাহলে প্রতি বছর অবচয় সংক্রান্ত জাবেদাগুলো হবে নিশ্চিত। কিন্তু আমি বলছি এক নাম্বার জাবেদা অর্থাৎ সম্পত্তি ক্রয়ের জাবেদা হবে কিনা, যেটা আমরা প্রথম ক্লাসে দেখছিলাম, এটা ডিপেন্ড করবে প্রশ্নের উপর। প্রশ্নে কি আমরা কোনো নতুন সম্পত্তি কিনছি? হ্যাঁ কিনছি, তাহলে জাবেদা হবে। কিনি নাই, হবে না। বুঝতে পারছেন? স্যার বলেন স্যার। প্রতি বছর অবচয়ের হার তো একই থাকবে তাই না? এটা পরে, এই চিন্তা এখন করিয়েন না সামনের আয়। আপনি শুধু অবচয় নিয়ে চিন্তা করেন, অবচয়ের কত পার্সেন্ট হবে, কত টাকা হবে, কোন পদ্ধতি, এগুলো পরে, এগুলো এখন আলোচনা করতেছি না। আমি আলোচনা করতেছি জাস্ট জাবেদাটা। বুঝছেন এবার? কেন আলোচনা করতেছি না একটু পরে বুঝবেন, সৃজনশীল একটু দেখতে গেলে বুঝবেন, ঝামেলা আছে। আচ্ছা, আমি একটা স্যাম্পল দেখাই, এক মিনিট একটা স্যাম্পল দেখাই। সৃজনশীল ৩ পেজ নাম্বার ১৭২, তাতে জানতে একটু বইতে। দ্বিতীয় খণ্ড সৃজনশীল ৩, অনেকের কাছে বই নেই আমি জানি, কেন নাই তারা ভালো জানে, আমি জানি না। সৃজনশীল ৩ পৃষ্ঠা নাম্বার ১৭২ পাইছেন? জি স্যার। আচ্ছা, এখানে একটু দেখে বলেন তো। এখানে দেখেন কত সালে আমরা মেশিন কিনছি? 2013 সালে। 2013 সালে। তাহলে প্রথম জাবেদাটা কার জন্য? সম্পত্তি মেশিন ক্রয়। মেশিন ক্রয়ের জন্য। ফাইন, তাহলে দেখেন তো জাবেদা মিলছে কিনা। টাকা পয়সা পরে, মেশিন ডেবিট ব্যাংক ক্রেডিট মিলছে? জি স্যার। জি স্যার। তাহলে ওই বছর অবচয় জাবেদা কয়টা হবে? দুইটা। তাহলে দেখেন তো অবচয় জাবেদা করছে কিনা। 13 সালের ডিসেম্বর মাসে 31 তারিখে অবচয় ডেবিট, পুঞ্জিভূত অবচয় ক্রেডিট, আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট মিলছে? জি স্যার। আচ্ছা, সম্পত্তি কত সালে কিনছিলাম? 13 সালে। আচ্ছা, 14 সালে কি কোনো সম্পত্তি কিনছি? না স্যার। তো আমি 14 সালে জাবেদা দেখেন তো সম্পত্তি ক্রয়ের কোনো জাবেদা দিছি? না স্যার। কেন দিই নাই? কারণ সম্পত্তি কিনে নেই। স্যার 14 সালে জাবেদা আপনি কেন দিলেন? আরে ভাই প্রশ্ন বলছে 2 বছরের জাবেদা দিতে। দেখেন ক খ গতে লেখা আছে 2 বছরের জাবেদা দাও। তাহলে দ্বিতীয় বছর আমি কি পাবো? কিসের জাবেদা দিব? উত্তর হচ্ছে আপনি প্রত্যেক বছর অবচয় জাবেদা দিবেন। তাহলে দ্বিতীয় বছরের জন্য আমি অবচয় সংক্রান্ত জাবেদা কয়টা দিলাম? দুইটা। তবে প্রথম বছরের টাকা দ্বিতীয় বছরের টাকা এক নাও হতে পারে, সেটা ভিন্ন আলোচনা। টাকাটা এখন দেখেন না দয়া করে, টাকা কত এটা দেখার দরকার নেই, জাস্ট জাবেদা দেখেন। বুঝছি সবাই এতটুকু? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। তাহলে সৃজনশীল তো পারবো, টাকা পরে, মানে পদ্ধতি স্যার কত টাকা হবে এগুলো এখন চিন্তা করতে হবে না, ক্যালকুলেশন পরে। জাবেদা তো পারবেন। স্যার বলেন স্যার। দ্বিতীয় বছর নতুন সম্পত্তি কিনলে মোট 5টা জাবেদা হবে? না, দ্বিতীয় এই পাঁচটা জাবেদা কি? প্রথম বছর 3টা শেষ, এটার সাথে দ্বিতীয় বছর সম্পর্ক নেই, আপনি যোগ করতেছেন কেন? 13 সাল তো শেষ, 14 সালে আসেন। 14 সালে যদি আপনি নতুন আরেকটা সম্পত্তি কিনতেন তাহলে প্রথমে ওইটা জাবেদা দিতেন, ওই সম্পত্তি ক্রয়ের জাবেদা, তারপর অবচয় জাবেদা হইবে। আগে সম্পত্তির অবচয়? আগে সম্পত্তি আমি আগে বলছি টাকা কত হবে এটা পরে চিন্তা। আপনার হিসাব, আমি হিসাব শিখাচ্ছি যে অবচয় কত টাকা হবে। আমি শিখাচ্ছি জাবেদা কি কি হবে, টাকাটা বাদ। আগে সম্পত্তিটা কয়টা সম্পত্তি জাবেদা দিবেন, অবচয় কত হবে এটা পরে চিন্তা। বলছে আপনি জাবেদা মিলান। 14 সালে যদি কোনো সম্পত্তি কিনতাম তাহলে 14 সালে সম্পত্তি করে একটা জাবেদা দিতাম, তারপর অবচয় জাবেদা দিতাম। বুঝছি? এই সামিন বুঝছেন নি? কথা বলা নাই, মেয়েটা পাগল। প্রশ্ন করে চুপ করে আছেন কেন? বাকিরা শুনতেছেন রে? এ আপনারা শুনতেছেন না? হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? না স্যার। কেন শুনতেছেন না? আচ্ছা ঠিক আছে।
বলতেছি সামিন, আমরা জি আসলে স্যার। অবচয় জাবেদা শিখাচ্ছি, টাকা শিখাচ্ছি না। টাকার হিসাব পরে শেখাবো, কারণ টাকার হিসাব এখন বুঝবেন না আজকে। আচ্ছা, কেউ আবার সৃজনশীল করতে যায় না। আপনার কাছে সৃজনশীল কাছে দেখা যে হ্যাঁ স্যার যে বলছে জাবেদাগুলো ঠিক আছে, একটু মিলাই মিলাই দেখি না। পেজ নাম্বার 187, সৃজনশীল 18, তাড়াতাড়ি জানো তো একটু, তাড়াতাড়ি। কত 187 পৃষ্ঠা 187, সৃজনশীল 18, হিসাব বিজ্ঞান খণ্ড নাম্বার 2। পাইছি? জি স্যার। ওকে স্যার। আচ্ছা, এখানে দেখেন 14 সালে যন্ত্রপাতি রিলেটেড জাবেদা দিছি। জি স্যার। আচ্ছা, তারিখ কি জানুয়ারি হবে না জুলাই হবে আমি জানি না, তারিখ প্রশ্নের উপর নির্ভর করবে। কিন্তু অবচয় জাবেদা যে ডিসেম্বর 31 হবে এটা মোটামুটি নিশ্চিত। ঠিক আছে? আচ্ছা, 2015 সালে কি দেখেন জানুয়ারি 1 তারিখে আমি আবার সম্পত্তি ক্রয় জাবেদা দিছি। কেন? নিশ্চয়ই প্রশ্নে আমরা 15 সালে কোন সম্পত্তি কিনছি, ঠিক না? কিন্তু ওই অবচয় জাবেদা আবার আগের গুলাই। তার মানে কি বুঝলাম? দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছরে সম্পত্তি ক্রয় জাবেদা হবে কিনা প্রশ্নের উপর ডিপেন্ড করবে। যদি প্রশ্নে দ্বিতীয় বছর বা তৃতীয় বছরে কোনো সম্পত্তি কিনি, তাহলে ওই বছর সম্পত্তি ক্রয় জাবেদা দিব। আর যদি না কিনি কোনো সমস্যা নেই। আর কিন্তু অবচয় জাবেদা প্রত্যেক বছর হবে এটা নিশ্চিত। বুঝতে পারছি? ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? না স্যার।